2025 অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা আছি। তো এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কবি, সম্পাদক ও প্রকাশক শাকিল মাসুদ ভাইকে। আমরা জানি যে তিনি রংপুরের একজন মানুষ। আমরা জানি রংপুরে ছাপাখানার প্রতিষ্ঠা হয় 1847 সালে, বাংলাদেশেই প্রথম। কিন্তু তারপর উল্লেখযোগ্য সাহিত্য তেমন হচ্ছে কতগুলান রচিত হয়েছে কিনা সে প্রশ্নে যাচ্ছি না। তো রংপুরের সাহিত্যের কর্ণধারও যাকে বলা যায়, 400রও বেশি বই প্রকাশনা, যার প্রকাশনা থেকে সেই প্রকাশনার নাম হচ্ছে আইডিয়া প্রকাশন। তো রংপুরের মতো জায়গা থেকে, প্রান্তিক এলাকা থেকে এটা বিশাল। আমরা জানি ওই লেখক, কবি, প্রকাশক, গবেষক যাই হোক, পাগল না হলে করা যায় না আর কি। আমরা জানি যে কবিতায় যারা থাকে মূলত, কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। তো হচ্ছে বাংলা সাহিত্যের উত্থান পতন থেকে শুরু করে বাংলা সাহিত্যের বর্তমান যে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে দূরীকরণের কি উপায়গুলো হতে পারে বলে আপনি মনে করেন? আহ, বলার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সঞ্চালক আলামিন, কবি আলামিন ইসলাম এবং মঞ্চে আসীন গুণী লেখক এবং মঞ্চের সামনে যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে কবিতা সংসার বোঝে না, সংসার বোঝে না কবিতা। কবির কাছে সমাজটাই সংসার, দেশটা একটা সংসার, পৃথিবীটাই একটা সংসার। তার আশেপাশে জীবজন্তু, মানুষ, এমনকি প্রকৃতির যত উপকরণ আছে সবকিছু মিলিয়েই কবির সংসার আসলে। ফলে কবিতার সঙ্গে সংসারের একটা বিরোধ আছে নানান রকম কারণে। কারণ এই সংসারের যারা স্টেক হোল্ডার তাদের এক একজনের এক এক রকম আহ, মনোবৃত্তি, স্বভাব। এই স্বভাবের সঙ্গে মানুষের কত কত কতগুলো বিষয় আছে যেগুলোর বিরুদ্ধ বিরুদ্ধ বলবো না, যে বনিবনা নেই। এই বনিবনা না থাকাগুলো নিয়েই আসলে কবিতার সংসার বোঝে এবং না বোঝার ব্যাপারটা। কথা বলছিলাম শহীদ আবু সাইদ বই মেলার, আহ, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত মেলার এই লেখক আড্ডা আয়োজনে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে, যে এইখানে প্রথমবারের মতো তাদের আয়োজনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অনুষ্ঠানে রংপুরে যারা লেখালেখি করেন তাদেরকে সম্পৃক্ত করবার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য তারা ধন্যবাদ পাবার আহ, যোগ্য। একই সাথে কথা হচ্ছিল যে সামনের সারিতে দর্শক কম, আমাদের এটা আড্ডা। আসলে আমরা যদি শাহ আব্দুল করিমের একটা কথা আমার মনে আছে, সেটা কালিকা প্রসাদের একটা বক্তৃতায় তিনি বলেছিলেন। সেটা হলো যে তিনি, কালিকা প্রসাদ তাকে বলেছিলেন যে আপনার গান মানুষ নকল করে, সুর বিকৃত করে, এরকম ব্যাপার, তো আপনার খারাপ লাগে না? তখন শাহ আব্দুল করিম তাকে বলেছিলেন যে একটা সাজানো অনেক বড় মঞ্চ, সেইখানে যদি সামনে অনেকগুলো চেয়ার, চেয়ারে কোনো দর্শক নেই, একজন দর্শক বসে আছেন, তুমি কি গান গাইতে পারবে? তো কালিকা প্রসাদ বলছেন যে না, আমি পারবো না। শাহ আব্দুল করিম বলছে যে আমি পারবো। তো এই জন্য শাহ আব্দুল করিম গান গাইতে পারবেন বা পারতেন, কারণ তিনি গানের সাধনা করতেন। সাধনা কি তিনি বুঝতেন। তো কবিতা যারা লেখেন, কবিতা যারা চর্চা করেন, তারা আসলে প্রত্যেকে সাধক। তাদের সামনে দর্শক থাকলো কি থাকলো না, তাদের কথা কেউ শুনলো কি শুনলো না, বা একজন শুনলো, এইটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তারা সাধনা করেন, এটাই গুরুত্বপূর্ণ। আর বইমেলাগুলোর যে চরিত্র, সেটা হলো যে আঞ্চলিক বইমেলাগুলো, বিশেষ করে একুশের মেলায় যদিও এই চর্চাটা কিছুটা আছে, কিন্তু আঞ্চলিক বইমেলাগুলোতে, বইমেলা মানেই একটা মঞ্চ করো, গান গাওয়ার অনুষ্ঠান করে দাও, সেখানে গান শোনার জন্য হাজার হাজার দর্শক, পাঠকের উপস্থিতি শূন্য। বইমেলা মানে যে বই নিয়ে আলোচনা হবে, সাহিত্য নিয়ে কথা হবে, বই কেন মানুষ পড়ছে না এসব নিয়ে কথা হবে, এগুলো নিয়ে কিন্তু চর্চা নেই।
এই চর্চাগুলো আমাদের বাড়াতে হবে। তাহলে আমাদের যে পাঠক শূন্যতা, আমাদের যে মঞ্চের সামনে আসনের যে শূন্যতা, এগুলোও আস্তে আস্তে পূরণ হবে। আমরা সেই ছোটবেলায় প্রায় 1000 পৃষ্ঠার বই পড়েছি চরিত্রহীন। সেই ছোটবেলায় পড়েছি যখন আমাদের 8-10 বছর বয়স। এখনকার মানুষকে যদি আমরা কাউকে যদি বই পড়তে দিই যে 20 পৃষ্ঠার একটা লেখা পড়েন তো, 20 মিনিট ধৈর্য ধরে একজন পাঠক বা এখনকার ছেলেমেয়েরা বই পড়তে পারবে না। যদিও আমি খুব বয়সী মানুষ নই, আমার বয়সও খুব যে হয়েছে ব্যাপারটা এরকম না। আমিও তরুণদের হয়তো যুবক যুবক এখনো পার হয়নি যুবক কালটা। তো কবিতা নিয়ে কথা বলবো না, আসলে অনেক কথা হয়েছে। আমি একটা কবিতা পড়বো। কবিতাটা বিপ্লব নিয়ে। আসলে বিপ্লব একটা চলমান প্রক্রিয়া, আর কবি পারেন একটা বিপ্লবকে জাগ্রত রাখতে। যে কারণে স্বদেশী আন্দোলনে কাজী নজরুল ইসলামের যে কবিতা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছিল, একইভাবে 71-এ এসেও তার সেই একই গান, তার লেখা কবিতার থেকেই গান, সেই গান মানুষকে কিন্তু জাগরণের জন্য একটা স্পিরিট তৈরি করেছিল। এবং 24-এ এসেও কিন্তু আমরা তাই দেখলাম। নজরুলের সেই কবিতা বলবীর চিরোন্নত মমশির, দেয়ালের গ্রাফিতিতে কিন্তু আমরা নজরুলের কবিতাই পেলাম। তো বিপ্লব একটা চলমান প্রক্রিয়া, কবিতাও চিরকাল বিপ্লবকে জাগ্রত রাখে। আমার কবিতার শিরোনাম বিপ্লব বাড়ি ফিরবে কবে। সন্ধ্যা নামলেই আমাদের শহরে নেমে আসতো রাত। রাত নামলেই গভীর অন্ধকার, চিৎকার চেঁচামেচি, কায় কণ্ঠে আছেন আগান বাহে, বাঁচান বাঁচান, গ্রামত ঢুকছে ডাকাত। ডাকাত তাড়াতে এসে জাগবাহে স্লোগান, নুরুল দিনের কণ্ঠে উদাত্ত হাক, যুদ্ধে যাব চলো, গণমানুষের মুক্তিতে আজ এই যুদ্ধ ডাক। দিক বিদিক পড়ল সারা, কৃষকের মুক্তি চাই, চারিদিক এই নিয়ে হইচই কলরব। শুনে মায়ের আঁচল ছেড়ে বের হলো ঘুম ভেঙে সদ্য জেগে ওঠা বিপ্লব। তারপর মুখে মুখে রক্তের গল্প, ইতিহাসের কত কথা, বিপ্লব ফিরবে বলে কাটছে না মায়ের নীরবতা। তারপর মাথায় ঝাঁপি কাস্তে হাতে একজন কৃষক, যার ফসল যেত খাজনাখোরের গোলায়, বাড়ি এসে বললেন মায়ের কাছে, রক্তাক্ত বিপ্লবকে দেখা গেছে তেভাগা আন্দোলনের মিছিলে, মানুষের কণ্ঠে কণ্ঠে স্লোগানের দোলায়। শুনে অশ্রু সজল চোখ যেন মেঘনার খরস্রোত, বাঁধ ভেঙে বয়ে যায় সদর দরজার দিকে চেয়ে মা, তার বুক ভাঙে অব্যক্ত বেদনায়। তবে বিপ্লব কি বেঁচে আছে? ফিরবে কখন? মায়ের শরীর কাঁপছে থরথর, না ফিরলে শূন্যতায় পূর্বে আঁচল, দুশ্চিন্তায় খা খা মায়ের ঘর। তারপর মুখে মুখে রক্তের গল্প, ইতিহাসের কত কথা, বিপ্লব ফিরবে বলে কাটছে না মায়ের নীরবতা। একদিন ঢাকা থেকে এক ছাত্র এলেন, সাদা গাউন আর স্টেথোস্কোপ ছিল তার হাতে। মায়ের পাশে বসে যে খবর জানালেন বিপ্লব বেঁচে আছে, আশ্বাস ছিল তাতে। রক্তাক্ত টি শার্ট পরা বিপ্লবকে দেখা গেছে উত্তাল ঢাকার রাজপথে গতকাল সন্ধ্যা রাতে। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানরত রফিক শফিক আসাদের সাথে। শুনে বিচলিত মায়ের অশ্রু সজল চোখ, মনে মনে দোয়া জপে বিপ্লব বেঁচে আছে তবে, দীর্ঘজীবী হোক। কবে ফিরবে খোকা আমার ভাঙা ঘরে, প্রভুর দিকে হাত তুলে মা নীরব ফরিয়াদ করে। তারপর মুখে মুখে রক্তের গল্প, ইতিহাসের কত কথা, বিপ্লব ফিরবে বলে কাটছে না মায়ের নীরবতা। একদিন 7 দফা ফিরিস্তি হাতে একজন ফেরারি আসামি বাড়ি এসে মায়ের কাছে বললেন বিপ্লবকে দেখা গেছে আগরতলায় মানুষের অধিকারের মিছিল মিটিংয়ে ন্যায্যতার কথা বলায়।
তারপর একদিন পাড়ার এক ছাত্রনেতা মায়ের কাছে এসে বললেন, বিপ্লবকে দেখা গেছে 69-এর গণঅভ্যুত্থান মিছিলে, বিপ্লবকে দেখা গেছে 70-এর নির্বাচনে ভোটের বাক্স ব্যালট সিলে। এভাবেই একদিন একে একে বাংলার লোক মায়ের কাছে এসে বললেন, বিপ্লবকে দেখা গেছে পাড়ায় পাড়ায় 71-এর মুক্তি ক্যাম্পে অস্ত্র হাতে দাঁড়ায়, বিপ্লবকে দেখা গেছে টেকনাফ থেকে তেতুলিয়ার বধ্যভূমিতে, বিপ্লবকে দেখা গেছে 16ই ডিসেম্বর জয় বাংলা স্লোগানের মিছিলে বাংলার মাতৃভূমিতে। শুনে ফুটল সুখের হাসি, আনন্দ অশ্রু মায়ের চোখে, বিপ্লব বেঁচে আছে তবে, কথাটা বলছে 7 কোটি লোকে। প্রতীক্ষায় প্রতীক্ষায় কেটে যায় বছরের পর বছর, মায়ের বয়স তখন 100 ছুঁই ছুঁই। আকাশের দিকে চেয়ে আধভাঙা স্বরে বলেন, বাবা বিপ্লব, মায়ের ঘরে আর কবে ফিরবি তুই? তারপর মুখে মুখে রক্তের গল্প, ইতিহাসের কত কথা, বিপ্লব ফিরবে বলে কাটছে না মায়ের নীরবতা। তারপর একদিন বিদ্যালয়ের শিক্ষক বই খুলে ছাত্রদের পড়ালেন, এই দেখো, বিপ্লব বিদ্রোহী কবিতার বেশে, স্বাধীনতা তুমি কবিতার কিশোরীর কেশে, গানে গানে স্লোগানে সভায় সভায় উপন্যাসের ছত্রে ছত্রে মার্চের কবিতায় বিপ্লব থাকে আমাদের বাংলাদেশে। তারপর লোকমুখে বলা বলি হলো কত, হলো কত, দেখো বিপ্লবকে দেখো, 75-এর পাখি ডাকা ভোরে মৃত্যুর মিছিলে, 81-র কাক ডাকা ভোরে মৃত্যুর মিছিলে, সেখানে আমিও ছিলাম, তুমি কি ছিলে? 90-এর অভ্যুত্থানে দেখেছি বিপ্লবকে, দেখেছি 111-এ জলপাইরাঙা ট্যাঙ্ক থামানো, স্লোগানের ভেতর মা শুনে ছাড়ে দীর্ঘশ্বাস, বলেন, খোকা, এত এত স্লোগান, এত এত রক্তপাত, তবুও কি সংগ্রাম শেষ হবে না রে তোর? তারপর নগর মহানগর ছড়ালো খবর, বিপ্লব ফিরেছিল 24-এ পুরনো বাড়ির কাছে, নুরুল দিনের জাগরিত শহরে, জাগবাহে কণ্ঠে সবাই মিছিলের বহরে। তারপর সকাল ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে অন্ধকার, শহর গ্রামে কানায় কানায় ছড়িয়ে পড়ে স্বপ্ন ভাঙর বার্তা। তারপর মুখে মুখে রক্তের গল্প, ইতিহাসের কত কথা, বিপ্লব ফিরবে বলে কাটছে না মায়ের নীরবতা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি, লেখক ও প্রকাশক শাকিল মাসুদকে। এ পর্যায়ে আমি